সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো তো? তোমাদের সাথে আমার বেশ কয়েকটি ক্লাস হয়ে গেছে। আমরা যে কোর্সটি পড়ছি আধুনিক বাংলা কবিতা, আর বিশেষ করে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো জীবনানন্দ দাশ এবং তার যে কাব্যটি পাঠ্য বনলতা সেন। গত ক্লাসেও আমরা বনলতা সেন নিয়ে কথা বলেছি। তোমাদের সাথে এই কোর্সের আমার সপ্তম ক্লাস চলছে আজকে। তো আমি প্রত্যাশা করছি যে তোমরা সবাই বনলতা সেন কাব্যটি পাঠ করেছ। আমরা ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে কাব্যগুলো পাঠ্য আছে বিষ্ণুদে, সুধীন দত্ত, জীবনানন্দ দাশ, যে চারজন কবি আমাদের পাঠ্য, সেই চারজন কবির যে চারটি কাব্য পাঠ্য, সেই কাব্যগুলো তোমরা যদি এখনো না পড়ে থাকো একটু পড়ে ফেলবে। কারণ কবিতাকে বোঝার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন, কবিতাগুলো পাঠ করা। সমালোচকরা, তাত্ত্বিকরা, যারা সাহিত্য তাত্ত্বিক, তারা একজন কবি সম্পর্কে অনেক কথা বলেন, অনেক সমালোচনা করেন। তো জীবনানন্দ দাশ এই সমালোচকদের নিয়ে যে একটা কবিতাও লিখেছিলেন, সমারোহ। সেখানে তিনি বলেছিলেন যে বরং তুমি লিখো না একটি কবিতা, কহিলাম ম্লান হেসে, ছায়াপিণ্ড দিল না উত্তর, বুঝিলাম সে তো কবি নয় আরুর ভনিতা। তো জীবনানন্দ দাশ এই সমারোহ কবিতায় বলেছিলেন যে যারা সাহিত্য সমালোচক তারা কিন্তু যে একজন লেখক সম্পর্কে, যে একজন কবি সম্পর্কে অনেক কিছু কথা বলেন, যে কবি তোমার এই জায়গায় ভুল হয়েছে, যেই জায়গায় এই শব্দটি না হয়ে যেই শব্দটি হলে ভালো হতো, আরও কত কি কথা, এইভাবে না লিখে যেইভাবে লিখলে ভালো হতো, ইত্যাদি ইত্যাদি, ভালো মন্দ মিলিয়েই তো সাহিত্য সমালোচনা। যে তার প্রেক্ষিতে জীবনানন্দ দাশ এই সমালোচকদের জবাব দিয়েছিলেন যে তুমি যদি পণ্ডিত মানুষ, তুমি যদি এত কিছুই বোঝো, তাহলে তুমি নিজে একটি কবিতা লিখে ফেলো না। আমি কবি, আমাকে কেন লিখতে হচ্ছে? তো এই জবাবটি জীবনানন্দ দাশ দিয়েছিলেন সমালোচকদের। তো আমরা সেজন্যই বারবার বলি যে কবিকে বোঝার সবচেয়ে বড় মাধ্যম তার কবিতা। সমালোচনা, সাহিত্য তাত্ত্বিকেরা একজন কবির দৃষ্টিকোণকে বিভিন্নভাবে মূল্যায়ন করেন। তোমরা নিশ্চয়ই সোনারতরী কবিতা পাঠ করেছ। সেই সোনারতরী কবিতাকেও বিভিন্নভাবে মূল্যায়ন করা যেতে পারে। আর কবিকে তো গিয়ে প্রশ্ন করা যায় না যে কবি ভাই আপনি যেই কবিতাটায় কি লিখতে চেয়েছিলেন। আমরা যখন গীতি কবিতা নিয়ে কথাবার্তা বলছিলাম, সেই সময় যে আমরা বলেছিলাম যে গীতি কবিতাটি কবি যখন লিখেন তখন কবির নিজের, আর পাঠক যখন পাঠ করে তখন পাঠকের হয়ে যায়। তুমি একটা কবিতাকে কেমনে মূল্যায়ন করছো সেটা সম্পূর্ণ তোমার বিষয়। কবি এসে কিন্তু হস্তক্ষেপ করবেন না। কবি এসে তোমাকে বলবেন না তুমি যে এই ভাবনাটা ভাবছো যেটি সঠিক নয়, কারণ কবি লিখে ফেলেছে। এইবার মূল্যায়নের দায়িত্বটা তোমার। সেই জন্যই বারবার বলি যে কাব্যগুলো পাঠ করে ফেলো, যে কাব্যগুলো পাঠ্য। আর তোমরা যারা বাংলায় সম্মান শ্রেণীর বিভিন্ন ইয়ারে পড়ছো তারা জানো। তো আমরা যে চারটি কাব্য পাঠ করব, ধরা যাক জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যটি তার একটি কাব্য পাঠ্য, কিন্তু জীবনানন্দ দাশকে জানতে গেলে, বুঝতে গেলে তার যে বাকি যে কাব্যগুলো রয়েছে সেই কাব্যগুলো সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে। কারণ কবির যে সত্তা, সেই সত্তাটি হচ্ছে একটি পরিপূর্ণ রূপ। সেই পরিপূর্ণ রূপটির মধ্য দিয়ে যে একজন কবিকে আবিষ্কার করতে হয়। বনলতা সেন কাব্যটি তার সমস্ত কাব্য জীবনের একটি অংশ মাত্র, আর এই অংশটি তার অন্য কাব্যগুলোকে বাদ দিয়ে নয়। এই অন্য কাব্যগুলোর যে সমষ্টিগত রূপ, সেই সমষ্টিগত রূপের মাঝের একটি কাব্য হচ্ছে বনলতা সেন। সুতরাং জীবনানন্দ দাশকে যখন আমরা পাঠ পড়ছি, তখন আমাদের তার অন্যান্য কাব্যে তার যে কবিসত্তা,
তার যে কবি চেতনা, সেই চেতনার যে বৈশিষ্ট্যগুলো, আর সাথে বনলতা সেন কাব্যের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো যে আমরা কিছু কিছু পাঠ করব, অর্থাৎ কিছু কিছু বলব। হ্যাঁ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, সেই বিষয়টি হচ্ছে বনলতা সেন কাব্য। তো আমরা পূর্বেই বলেছি যে বনলতা সেন কাব্যটি 1942 সালে প্রকাশিত হয়েছে, এবং তার পূর্বেই কবির বিখ্যাত দুটো কাব্য ঝরা পালক এবং ধূসর পাণ্ডুলিপি প্রকাশিত হয়ে গেছে। তো বনলতা সেন কাব্যটি, বনলতা সেন কবিতাটি বাংলা সাহিত্যে বহুল পঠিত, বহুল বিশ্লেষিত। সেই বহুল বিশ্লেষিত যে কাব্য, আমি একটু বলে নেই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে জীবনানন্দ দাশ সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়ে থাকে। কেউ বলেন জীবনানন্দ দাশ হচ্ছেন এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি, এক বিমূঢ় যুগের বিভ্রান্ত কবি হচ্ছেন জীবনানন্দ। রবীন্দ্রনাথ বলেছিলেন চিত্র রূপময় কবি। কেউ কেউ বলেন নির্জনতার কবি, নির্জনতম কবি। কেউ কেউ বলেন শুদ্ধতম কবি তিনি। এই কত কিছু অভিধায়ে জীবনানন্দ দাশকে বিভিন্ন জন অভিষিক্ত করেছেন। সবগুলোই সত্য, কোনোটাই বাদ দেওয়া যায় না। যাক, আজকে আমরা তার কাব্যের কিছু কিছু কবিতা, অর্থাৎ বনলতা সেন কাব্যের সবগুলো কবিতা তো আমরা পাঠ করতে পারবো না, কিছু কিছু কবিতা আমরা পাঠ করব, এবং যতটুকু বিশ্লেষণ করা সম্ভব সেটুকু আমরা করব। তো যাকে আজ আমরা খেয়াল করে দেখো, তার বনলতা সেন কাব্যটি সাধারণের মাঝে তার যে পরিচিতি, সেই পরিচিতি হচ্ছে প্রেমের কাব্য। তো আমি পূর্বেই বলেছি, তার পূর্বেও বনলতা সেন কাব্য প্রকাশ হওয়ার পূর্বেই কিন্তু তার রূপসী বাংলা কাব্য লিখিত হয়ে গেছে, যদিও প্রকাশ হয়নি। রূপসী বাংলা কাব্য তার প্রকাশ হয়েছিল তার মৃত্যুর পরে, তার বোন সেটি প্রকাশ করেছিলেন। হয়তোবা জীবনানন্দ দাশ জীবদ্দশায় সেটিকে প্রকাশ করতে চাননি, তিনি সেই কাব্যের পাণ্ডুলিপিটিকে বাক্সবন্দি করে রেখে দিয়েছিলেন, তিনি প্রকাশ করেন। হয়তোবা তার ভয় ছিল কিংবা সংকোচ ছিল যে জীবনানন্দ দাশ ধূসর পাণ্ডুলিপি লিখছেন, মহাপৃথিবী লিখছেন, বেলা অবেলা কালবেলা লিখছেন, সেই কাব্যগুলোর সাথে যে জীবনানন্দ দাশ লাশ কাটা ঘরে লাশকে শুইয়ে বিশ্লেষণ করছেন, মানুষকে কেটে টুকরো টুকরো করে তার ভিতরে কি আছে তা প্রকাশ করতে চাইছেন। যে কবিতাটি আমি বারবার তোমাদেরকে বলি যে শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তার, কাল রাতে ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথে। যে এই যে বোধ, সময়ের যে যন্ত্রণা, জীবনানন্দ দাশ যে সময় কাব্য লিখছেন একটি ভয়ঙ্কর যন্ত্রণাবিদ্ধ সময়, সেই সময়ের মাঝে বসেই তিনি বাংলা সাহিত্যের চর্চা করছেন। রবীন্দ্রনাথের বৃত্ত থেকে বেরিয়ে বাংলা সাহিত্যে একটি নতুন চেতনা তিনি প্রতিষ্ঠা করছেন। যে তাহলে এই লাশ কাটা ঘরের যে জীবনানন্দ, সেই জীবনানন্দ নিশ্চয়ই ভীত হয়েছিলেন, সংকুচিত হয়েছিলেন বলেই তিনি তার যে কাব্যটি রূপসী বাংলা, সেই রূপসী বাংলা কাব্য তার জীবদ্দশায় প্রকাশ করেননি। তার মৃত্যুর পরবর্তীকালে পূর্বে বলেছি তার বোন সেটিকে প্রকাশ করেছিল। তো এই যে জীবনানন্দ দাশ, যাকে আমরা মূলত, তোমরা যদি 9-10-এ তার কিছু রচনা পড়ে থাকো, যে ওই আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে বাংলায়, এই যে প্রকৃতি প্রেমী কবি, বাংলার মাটির প্রতি তার যে আকর্ষণ, সেই আকর্ষণটিকে তোমরা দেখেছ। জীবনানন্দ দাশকে যে আমরা সাধারণত মনে করি যে রূপসী বাংলার কবি, কিন্তু তার বাইরেও যে জীবনানন্দ, তার ধূসর পাণ্ডুলিপি, বেলা অবেলা কালবেলা, যে কাব্যগুলো এই রূপসী বাংলার বাইরে বনলতা সেন, সেই কাব্যগুলোর যে জীবনানন্দ, সেই কাব্যগুলোর জীবনানন্দ হচ্ছেন অবচেতন একজন কবি, অবচেতন মনে। তোমরা জানো যে মনের 3টি স্তর আছে, চেতন, অবচেতন এবং নির্গান। সাধারণত সাহিত্য বেশিরভাগ তৈরি হয় এই অবচেতন মন থেকে, হ্যাঁ, কখনো নির্গান মন থেকেও হতে পারে। যাকে জীবনানন্দ দাশ কিন্তু এই অবচেতন জগতের কবি। জীবনানন্দ দাশকে বুঝতে হলে তার চেতনার যে গভীরে, সেই গভীরে তোমাকে প্রবেশ করতে হবে। সেই প্রবেশ না করলে তুমি জীবনানন্দকে বুঝতে পারবে না।
তো জীবনানন্দ একটি অন্যরকম জগতে আমাদেরকে নিয়ে যান। সেই জন্যই বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ ব্যতিক্রম। তাকে ভাবতে হয়, তাকে চিন্তা করতে হয়। তো আমরা গীতিকবিতা সম্পর্কে বলেছিলাম যে গীতিকবিতার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে গীতিকবিতা শুনলেই চলে না, কান খাড়া করে শুনতে হয়। এই যে কান খাড়া করে শোনার, অর্থাৎ বিশেষভাবে মনোযোগ দিয়ে শোনার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি যে আমরা জীবনানন্দ দাশে খুব বেশি করে লক্ষ্য করি, যে তাকে স্বাভাবিকভাবে বোঝা যায় না। তুমি যখন অত্যন্ত গভীরে প্রবেশ করে তার লেখাগুলোর কথা চিন্তা করবে, তখনই তাকে তুমি কিঞ্চিত বুঝতে পারবে। তো যাক, তো আমরা কিছু কিছু কবিতা আজকে পড়ব। তো জীবনানন্দ দাশ, তোমরা খেয়াল করো যে আমরা বনলতা সেন কাব্যের যে নাম কবিতা বনলতা সেন, সেই বনলতা সেন বা বোঝাই যাচ্ছে কোনো একজন নারীর নাম, একজন নারীর প্রতিকৃতি। তার বাইরেও কিন্তু যেই কাব্যে যে আরও বিভিন্ন নারী চরিত্রের নাম জীবনানন্দ দাশ উল্লেখ করেছেন, যেমন অরুণিমা সান্যাল, শেফালিকা বোস, শ্যামলী, সুরঞ্জনা, সুচেতনা, সবিতা, সুদর্শনা। এই প্রত্যেকটা চরিত্র জীবনানন্দ দাশ কখনো উপাধি দিয়েছেন। যেমন বনলতা সেন, সেনটি হচ্ছে একটি উপাধি, পারিবারিক উপাধি। যেমন খেয়াল করে দেখো, অরুণিমা সান্যাল, এই সান্যালও একটি উপাধি। শেফালিকা বোস, এই বোসটিও একটি উপাধি। তার বাইরেও উপাধি ছাড়াও কিছু চরিত্রের নাম আছে, যেমন শ্যামলী, সুরঞ্জনা, সুচেতনা, সবিতা, সুদর্শনা। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, এই নারী চরিত্রগুলোকে বিশেষ থেকে নির্বিশেষের দিকে নিয়ে যাচ্ছেন জীবনানন্দ। তো আমরা জীবনানন্দ দাশ মূলত সৌন্দর্য, অনুরাগ, শিল্প চেতনা, ইতিহাস ভাবনা, এই যে বিষয়গুলো, যে আমরা জীবনানন্দ দাশে পাই, যে তার যে প্রগাঢ় চিন্তা, যে আমরা পূর্বেই বলেছি অবচেতন মন থেকে তিনি যে সাহিত্য তৈরি করেন, তিনি সাহিত্যের গভীরে প্রবেশ করে চেতনা মিশ্রিত রূপ দিয়ে, শিল্পমণ্ডিত রূপ দিয়ে তিনি কবিতাকে একটি চমৎকার শিল্পবোধ থেকে উৎসারিত করে দেন। তো এই যে জীবনানন্দ, তার মাঝে আমরা কি পাই? সৌন্দর্য পাই, অনুরাগ পাই, এবং তার সমস্ত কাব্যগুলি হচ্ছে শিল্প চেতনার একটা প্রতীক, যা কখনো কখনো অতীতের মিশ্রণে। তোমরা যারা বনলতা সেন কবিতাটি পাঠ করেছো, তারা খেয়াল করেছো যে ইতিহাস, ঐতিহ্য জীবনানন্দ দাশকে খুব গভীরভাবে টেনে নিয়ে গেছে প্রাচীনকালে। তোমরা রবীন্দ্রনাথের স্বপ্ন কবিতা বোধহয় পড়েছো, সেখানেও দেখেছো যে রবীন্দ্রনাথ প্রাচীন ভারতে ফিরে গেছেন। তো জীবনানন্দ দাশ সেই রকম করেই অতীতে ফিরে গেছে, যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। যে আমরা গত ক্লাসে কবিতাটি পড়ি, যে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগৎ। এই যে প্রাচীন ঐতিহ্য চেতনা, তিনি অশোকের জগৎ, এই যে আমি শব্দটা জীবনানন্দ দাশ প্রয়োগ করলেন, এই আমি কোনো ব্যক্তি নয়, যে এই আমি হচ্ছে মানব সভ্যতার একটি প্রতীক, যে প্রতীক অর্থাৎ মানুষ, যে মানুষই হচ্ছে যেখানে আমি নামক চরিত্রের মধ্য দিয়ে রূপায়িত হয়েছে। তো জীবনানন্দ দাশ অর্থাৎ মানুষ এই 1000 বছর যাবৎ পৃথিবীতে ঘুরছে। এই মানব জাতির কবে সৃষ্টি হয়েছিল তা কেউ বলতে পারবে না, সঠিক দিন তারিখ কিংবা ইতিহাস তা লিপিবদ্ধ করতে পারে না। তারপরে মানুষ এই 1000 লক্ষ লক্ষ বছর যাবৎ পৃথিবীতে আছে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগর, অর্থাৎ বিভিন্ন জায়গায়, পৃথিবীর সমস্ত জায়গায় এই মানুষ পরিভ্রমণ করেছে, অর্থাৎ সব জায়গায় মানুষ আছে। অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর, এই যে প্রাচীন ধূসর জগৎ, ইতিহাসের যে জগৎ, সেই জগতেও মানুষ ছিল, সেখানে ছিলাম আমি। আরও দূর অন্ধকার, আরও যদি প্রাচীনকালে ফিরে যাও, অন্ধকারে বিদর্ভ নগরে, মেঘদূত কাব্যের একটি শহর, যে শহরটির নাম ছিল বিদর্ভ, সেই বিদর্ভ নগরে সেখানেও মানুষ ছিল। আমি ক্লান্ত প্রাণে, এই যে মানুষের ক্লান্তি, এই ক্লান্তি কেন?
কারণ মানুষ এই সভ্যতাকে বিকশিত করেছে। প্রাচীনকালে মানুষ যখন বনে বাস করত, গুহায় বাস করত, সেই অবস্থা থেকে মানুষ নিজের শক্তি দ্বারা, নিজের কর্ম দ্বারা সভ্যতাকে বিকশিত করতে করতে আজকে বর্তমান অবস্থায় এসে উন্নীত হতে পেরেছে। তাহলে মানুষ এই প্রাচীনকাল থেকে তোমরা জানো যে এক সময় মানুষ গুহায় বাস করত, যে এক সময় তার পরবর্তী যুগে অগ্নি সভ্যতার উদ্রেক হলো, আবির্ভাব হলো। এই অগ্নি সভ্যতার পরে আসলো কৃষি সভ্যতা, এই কৃষি সভ্যতার পরে আসলো যান্ত্রিক সভ্যতা, আর বর্তমানের যে সভ্যতা তো তোমরা জানোই যে বিজ্ঞানের যুগ। সে বিজ্ঞানের যুগে মানুষ কত কি না করছে। তো এই যে মানুষ প্রাচীনকাল হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবৎ মানুষ সারা পৃথিবী পরিভ্রমণ করছে, অর্থাৎ সমস্ত পৃথিবীতে মানুষ ছিল। আমি ক্লান্ত প্রাণে, অর্থাৎ মানুষ আজ পরিশ্রান্ত ক্লান্ত। কেন? এই লক্ষ বছর যাবৎ মানুষ পৃথিবী চষে বেড়াচ্ছে, চারিদিকে জীবনের সমুদ্র। কিন্তু এর মাঝেও এই যে জীবন, এই জীবনটা কিন্তু খুব সুন্দর। মানুষ যতই ক্লান্ত হোক, এই জীবনটা আছে বিধায়ী, সভ্যতা আছে, সংস্কৃতি আছে, পৃথিবী আছে। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমরা গত ক্লাসেও বলছিলাম এই যে নাটোরের বনলতা সেন, নাটোর বাংলাদেশের একটি শহরের নাম। দেখুন বাস্তবে কি নাটোরে বনলতা সেন ছিল? তার তো উত্তর আমরা পাব না, হয়তো ছিল না। তোমরা যারা রবীন্দ্রনাথের বিভিন্ন কাব্যগুলো পাঠ করেছ, তোমরা মানসী কাব্যে লক্ষ্য করেছ রবীন্দ্রনাথের প্রথম শিল্পিত কাব্যগ্রন্থ হচ্ছে মানসী। কবিতা নিজেই বলেছিলেন পরবর্তীকালে। তো মানসী কাব্যেও তো রবীন্দ্রনাথ একটি মানসী চরিত্রকে তৈরি করেছেন, অর্থাৎ মন থেকে জাত এক সুন্দরী রমণীকে তিনি তৈরি করেছেন, নাম দিয়েছেন মানসী। তো জীবনানন্দ দাশের এই যে বনলতা, আমরা যদি আক্ষরিক অর্থটি মূল্যায়ন করি, বনলতা মানে হচ্ছে বনের লতা, অর্থাৎ প্রকৃতি। আমরা আগেও বলেছি যে রূপসী বাংলা এই বনলতা সেন কাব্যের পূর্বেই লিখিত হয়ে গেছে, যদিও প্রকাশ করেননি। সেই রূপসী বাংলা কিন্তু বাংলার মাটি প্রকৃতিকে কেন্দ্র করে, যে আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর্থের এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশ, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। যেখানে খেয়াল করো যে প্রত্যেক কবির মাঝেই কিন্তু কিছু কিছু রোমান্টিক সত্তা বিরাজ করে। জীবনানন্দ দাশের এই যে রূপসী বাংলার যে এই রোমান্টিক সত্তা, তিনি সমস্ত দেশকে, এই বাংলার প্রকৃতিকে রূপায়িত করেছেন একটি কিশোরী চরিত্র রূপে। তিনি যদি যেই দেশে আবার মানুষ হয়ে ফিরতে না পারেন, তিনি সংকোচিল শালিক হয়ে ফিরতে চান, কারণ তিনি বাংলার প্রকৃতি। হ্যাঁ, তারপরে যে একটি কবিতা তিনি বলেছিলেন যে তোমরা যেখানে সাত চলে যাও, আমি বাংলার তীরে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে সন্ধ্যার বাতাসে। যে তোমরা যেখানে সাত চলে যাও, যে আমি বাংলাতেই রয়ে যাব, অর্থাৎ এই বাংলাদেশেই রয়ে যাব, এই বাংলার মাটিতেই রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে সন্ধ্যার বাতাস। কি দেখব? দেখবো এই বাংলার প্রকৃতি। যে তাহলে এই যে জীবনানন্দ, আমরা পূর্বেই বলেছি প্রত্যেক কবিরই যে বিভিন্ন কাব্যগুলো তারা রচনা করেন, বিভিন্ন কবিতাগুলো রচনা করেন, কিছুটা পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ কিছুটা পরম্পরা তো থাকেই। এই রূপসী বাংলার পরবর্তী ধাপের কাব্যই হচ্ছে বনলতা সেন। তো ফলে যে আমরা যদি বনলতা শব্দটিকে আক্ষরিকভাবে অর্থ চিহ্নিত করি, তাহলে দেখব বনলতা মানে হচ্ছে যে প্রকৃতি, যে বনের লতা, যে প্রকৃতির যে সৌন্দর্য। কারণ আমরা যার একটি কবিতা, যে কবিতাটি হচ্ছে সেই দিন এই মাঠ, যে এই রূপসী বাংলার প্রথম কবিতা, সেখানে শেষ স্তবকে তিনি লিখেছিলেন যে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। কোন সব গল্প? এই প্রকৃতির গল্প। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরীয় ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে, এশিরীয় সভ্যতা বিলীন হয়ে গেছে, বেবিলনীয় সভ্যতা ধ্বংস হয়ে গেছে। কেন? যে সভ্যতাগুলো মানুষ সৃষ্টি করেছে। তোমরা জানো ইট পাথর সিমেন্টের একটা মেয়াদ আছে, সেই মেয়াদের পরে
তা ধ্বংস হতে বাধ্য। কিন্তু প্রকৃতির যে সভ্যতা, এই যে সন্ধ্যার সময় খেয়া নৌকাটা এসে চরের কাছে লেগেছে, যেটা হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, এই সৌন্দর্য তো ধ্বংস হয় না। এই সৌন্দর্য দীর্ঘকাল, অর্থাৎ পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিনই কিন্তু এই প্রকৃতির যে সৌন্দর্য, সেই প্রকৃতির সৌন্দর্য থাকবেই। যে আমরা যদি সেই প্রেক্ষিতে মূল্যায়ন করি তাহলে বনলতা সেন মানে হচ্ছে প্রকৃতি। আর যদি নামের অর্থেই মূল্যায়ন করি তাহলে বনলতা সেন হচ্ছে একটি নারী চরিত্র। যদি আমরা বনলতা সেন কাব্যটিকে, বনলতা সেন কবিতাকে রোমান্টিক সত্তার প্রেক্ষিতে মূল্যায়ন করি তাহলে বনলতা সেন একজন নারী। অর্থাৎ এই যে পুরুষ প্রকৃতি, যে প্রকৃতি সমস্ত জীবনে, অর্থাৎ সমস্ত মানব সভ্যতার প্রেক্ষিতে ক্লান্ত, সেই ক্লান্ত পুরুষ শক্তি, তার যে কাঙ্ক্ষিত নারী প্রতিমা, রবীন্দ্রনাথ যে নারী প্রতিমা তৈরি করেছিলেন মানসী, রবীন্দ্রনাথ যে নারী প্রতিমা তৈরি করেছিলেন সোনারতরী কাব্যের বিদেশিনী, সেই একজন কাঙ্ক্ষিত নারী প্রতিমার কাছে সে আশ্রয় খুঁজে নিচ্ছে বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য। দেখো, জীবনানন্দ দাশ খুব সংক্ষিপ্তভাবে এই নারী প্রতিমার বর্ণনা করেছেন। কেমন সেই বর্ণনা? মাত্র ১.৫টি লাইন, যে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য। এবং এই দুটো লাইনে তিনি যে প্রাচীন ভারতের যে সৌন্দর্যের প্রেক্ষিতে, যে বিদিশা সেই প্রাচীন ভারতের একটি শহর, আর শ্রাবস্তি প্রাচীন ভারতের একটি শহরের নাম, যে শহরগুলোর নাম তোমরা কালিদাসের মেঘদূত কাব্যে পাবে। মাত্র এই ১.৫টি লাইনেই কবিতার মানসী যে নারী, সেই মানসী নারীর সৌন্দর্যকে বর্ণনা করেছেন। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, সমুদ্রে যে মাঝির নৌকার হাল, যে জাহাজের হাল ভেঙে গেছে, নৌকার হাল ভেঙে গেছে, সে যখন কাছে একটি দ্বীপকে দেখতে পায়, দারুচিনি দ্বীপ, অর্থাৎ তার যেমন বাঁচার আশা জেগে ওঠে, তেমনি এই কবিরও বাঁচার ওই আশা জেগে উঠেছে যে বনলতা সেনকে দেখে। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতরে, আমরা পূর্বেই বলেছি যে হাল ভাঙা নাবিক যখন পাশেই দেখতে পায় একটি সবুজ দ্বীপ, তখন তার বাঁচার আশাটা জেগে ওঠে। তেমনি কবিও যে বনলতা সেন প্রকৃতি হোক আর নারী হোক, তার মাধ্যমে একটি বাঁচার আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছেন। তেমনি দেখেছি তারা অন্ধকারে, বলেছে সে যে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তোলে নাটোরের বনলতা। যেখানে খেয়াল করো, জীবনানন্দ দাশ বিভিন্ন সময় যে চিত্রকল্প তৈরি করেন, তার যে উপমাগুলো, যে আমরা যেই কাব্যেরই যে আরেকটি কবিতা হায়চিল, সেখানে তিনি লিখেছেন যে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। এই জাতীয় উপমা কিন্তু বাংলা সাহিত্যে যার কেউ ব্যবহার করেন। চোখটা কেমন? বেতের ফলের মতো। বেতের ফল তোমরা দেখেছ, খুব হালকা রঙের। আর যেখানে তিনি যে উপমাটি তৈরি করলেন, যে বনলতা সেন পাখির নীড়ের মতো চোখ তোলে নাটোরের, সে জিজ্ঞেস করলো যে এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো, অর্থাৎ সমস্ত দিনের শেষে পাখির নীড়টা কিন্তু প্রত্যাশা করে তার যে পাখিটা, সেই পাখিটা তার কাছে ফিরে আসবে। ঠিক তেমনি সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। যেটি কিন্তু একটি মৃত্যুর চিত্র, যে সমস্ত মানুষের যে জীবনে একটা সময়ে কিন্তু শেষ হতে বাধ্য, কারণ মানুষ নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করে। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ছিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। একটা সময়ে গিয়ে মানুষের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার সমস্ত লেনদেন, অর্থাৎ তার সমস্ত কর্ম পরিক্রমায় শেষ হয়ে যাবে। কিন্তু সেইখানেও একটা জিনিস শুধু থাকবে, যে জিনিসটি থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অর্থাৎ তোমরা যদি খেয়াল করো
যে আমি পূর্বেই যে বলেছিলাম যে পুরুষ প্রকৃতির আশ্রয়স্থল হচ্ছে নারী প্রতিমা, সেই নারী প্রতিমার কাছে সে থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার মনমতা সে। আর যে আমরা যদি অন্যভাবেও চিন্তা করি যে জীবনানন্দ দাশ তার সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না খোঁজেন, তার শেষ স্তবকে তিনি যখন বলেছিলেন যে চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল। যে আমরা যদি প্রকৃতিকে, বনলতা সেনকে প্রকৃতি হিসাবে চিত্রায়িত করি, বনলতা সেন কবিতাকে, বনলতা সেন কাব্যটিকে নারী প্রতিমা হিসাবেও চিত্রায়িত করি, তাহলে লক্ষ্য করব যে এই যে আশ্রয়স্থল, তা প্রকৃতিই হোক, তা নারীই হোক, যা মানুষের কাঙ্ক্ষিত। আজকে আমরা বনলতা সেন কাব্যের বনলতা সেন নাম যে কবিতাটি, অর্থাৎ নাম কবিতা বনলতা সেন, সেই কবিতাটি পড়লাম। যে আমরা তার যে প্রকরণগত কিছু বৈশিষ্ট্য নিয়ে সামনের ক্লাসে কথা বলতে শুরু করব, যে এবং অন্য কিছু কবিতা নিয়েও কথা বলবো। যাকে তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। সামনের ক্লাসে আবারও দেখা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।